আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন যাবতই হচ্ছে যে বিভিন্ন ব্যস্ততার জন্য এবং আমার একাডেমিক কারিকুলামের জন্য হচ্ছে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। তো আজকে ভাবলাম হচ্ছে যে বেশ কয়েকদিন পরে এই শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা যেহেতু আমরা মোটামুটি এটা কভার করার চেষ্টা করছিলাম, তো সেই আঙ্গিকে আজকে চেষ্টা করা হচ্ছে শ্বসন পেশি নিয়ে, অর্থাৎ এই টপিকটা বাকি ছিল এবং এই টপিকটা নিয়ে আশা করি আজকে একটু কথা বলার চেষ্টা করব। মেইনলি আমাদের শ্বসনে কোন কোন মাসল অর্থাৎ পেশি প্রয়োজন হয় এবং সেই মাসলগুলা কিভাবে আমাদের শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, সেই ক্ষেত্রে সেই মেকানিজমটা আজকে বোঝার চেষ্টা করব। তো মূলত আমাদের যে মাসলগুলা শোষণ পেশি, এই শোষণ পেশি মূলত হচ্ছে আমাদের প্রধান শোষণ পেশি হচ্ছে দুইটা। একটা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এবং আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি। তো ইন্টারকোস্টাল পেশির মধ্যে আবার দুই ধরনের ইন্টারকোস্টাল পেশি আছে, এক্সটার্নাল ইন্টারনাল, ওইগুলোতে যাচ্ছি না। এখন আসি এই যে দুইটা পেশি অর্থাৎ ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি, এগুলো হচ্ছে প্রধান শোষণ পেশি বলতে পারি আমরা, এবং এগুলা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের শোষণে ভূমিকা পালন করে। তার আগে আমাদের দেখতে হবে যে এই যে ডায়াফ্রামের কথা বলতেছি, এই মাসলটার নাম হচ্ছে ডায়াফ্রাম, এবং এইখানের এই যে মাসলটা, এই মাসলটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। ইন্টারকোস্টাল পেশি। তো ইন্টারকোস্টাল পেশি মূলত কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এরা এই যে কস্টাল কার্টিলেজ, অর্থাৎ এই যে কস্টাল কার্টিলেজ, এই কস্টাল কার্টিলেজগুলোর মাঝখানে আছে। এই দেখো এই মাসলটা, হ্যাঁ, এই মাসলটা কী করতেছে, এই কস্টাল কার্টিলেজ বা আমাদের যে রিবস বা পরশুকার মধ্যে দিয়ে, পরশুকার উপর দিয়ে আছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে যে কি ইন্টারকোস্টাল পেশি। ইন্টার মানে মধ্যবর্তী এবং কোস্টাল মানে হচ্ছে আমাদের এই যে কোস্টাল কার্টিলেজ, এই কোস্টাল কার্টিলেজকে ইন্ডিকেট করতেছে, এবং এই জন্য এটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এবং এই ইন্টারকোস্টাল পেশির আমাদের রেসপিরেশনের সব থেকে বেশি হচ্ছে ডায়াফ্রাম, এবং দেন হচ্ছে ইন্টারকোস্টাল পেশি আমাদের ভূমিকা পালন করে। এখন আসি এগুলার মেকানিজমটা কীভাবে হয়। কিন্তু আমরা দুইটা মাসল দেখতে পারলাম, এই হচ্ছে ইন্টারকোস্টাল মাসল বা ইন্টারকোস্টাল পেশি, আর এই হচ্ছে আমাদের দ্য ডায়াফ্রাম। আচ্ছা, এখন আসি আমরা মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করি যে কীভাবে কী মেকানিজম হয়। আচ্ছা, মেকানিজম বুঝতে হলে আমাদের প্রথমে একটা ফ্লো চার্ট করে দেবো। হ্যাঁ, ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের প্রথমে কী হয়, যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ক্রিয়া আমি যদি এখানে লিখতে চাই, সেটা হচ্ছে নিঃশ্বাস ক্রিয়াতে যেটা হয়, প্রথমেই ডায়াফ্রামের সংকোচন ঘটে। ডায়াফ্রামের সংকোচন ঘটে। তো যখনই ডায়াফ্রামের সংকোচন ঘটে, ডায়াফ্রাম কি করে, এই ডায়াফ্রামটা নিচের দিকে ডিসেন্ড করে, অর্থাৎ নিচের দিকে নেমে যায়। ডায়াফ্রাম যখন নিচের দিকে নেমে যাবে, তাহলে ঘটনাটা কি হবে চিন্তা করে দেখো। এই ক্ষেত্রে চিন্তা করো, এখন ডায়াফ্রামটা আগে ছিল মনে করি ডায়াফ্রামটা এই, হ্যাঁ, তো পরবর্তীতে দেখা গেল ডায়াফ্রাম যখন সংকুচিত হয়ে নিচে নেমে গেছে, এইরকম ধরি ফর এক্সাম্পল ডায়াফ্রামটা এইভাবে নেমে গেছে নিচে। ফলে দেখা যাচ্ছে কি, এই যে আমাদের যে ব্যাসটা, অর্থাৎ হচ্ছে ভার্টিক্যাল ডায়ামিটার বা হচ্ছে উলম্ব ব্যাস যেটাকে বলছি, থোরাসিক ক্যাভিটি বা আমাদের বক্ষগহ্বরের উলম্ব যে ক্যাভিটি, এই ক্যাভিটিটা কি হচ্ছে, এই ক্যাভিটিটা বেড়ে যাচ্ছে বা বড় হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে ডায়াফ্রাম যদি নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের উলম্ব ডায়ামিটার বা ভার্টিক্যাল ডায়ামিটারটা কি হচ্ছে, বড় হচ্ছে। ডায়াফ্রামের সংকোচন হলে তাহলে নেক্সট স্টেপ যেটা আমি লিখতে পারি, সেটা হচ্ছে ডায়াফ্রামের সংকোচন, ডায়াফ্রামের নিম্নগামী সঞ্চালন। তো ডায়াফ্রামের যখনই নিম্নগামী সঞ্চালন হচ্ছে, তার মানে আমি একটু আগে বললাম যে ডায়াফ্রাম যখন এইদিকে নেমে যাচ্ছে, দ্যাট মিনস এই যে ডায়ামিটারটা দেখো, আগে যদি চিন্তা করতাম যে এইখানে ডায়াফ্রামটা আছে, তখন ডায়ামিটারটা এই হইতো। এখন যদি আমি চিন্তা করি ডায়ামিটারটা যখন ডায়াফ্রামটা নিচে নেমে গেছে, তখন সেই ডায়ামিটার দেখো বেড়ে গেছে। ডায়ামিটার মানে হচ্ছে বেশ, সেই বেশটা কি হচ্ছে, বেড়ে গেছে। তো আমি বলতে পারি ডায়াফ্রাম যখন নিম্নগামী সঞ্চালন হচ্ছে, তখন কি বক্ষগহ্বরের
উলম্ব বেশ বেড়ে যাচ্ছে, উলম্ব বেশ বৃদ্ধি। উলম্ব বেশ বৃদ্ধি হলে আলটিমেটলি কী হচ্ছে, উলম্ব বেশ বৃদ্ধি হলে আলটিমেটলি আমাদের বেশ বাড়ে যাওয়া মানে কি আয়তন বেড়ে যাওয়া, ফলে আয়তন বেড়ে যাচ্ছে, বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি। তাহলে ডায়াফ্রামের মেইন যে ভূমিকাটা আমি এখানে একটা ফ্লো চার্টের মধ্যে করে লিখে দিলাম, কী হচ্ছে সেটা হচ্ছে ডায়াফ্রামের সংকোচন হলে ডায়াফ্রামের নিম্নগামী সঞ্চালন তার হচ্ছে বক্ষ গহ্বরের বেশ বৃদ্ধি এবং পরবর্তীতে হচ্ছে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি। এখন আসি ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশির কী কাজ, এই যে সেটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা, ইন্টারকোস্টাল পেশির সংকোচন মানে কি? এই তো ইন্টারকোস্টাল পেশি, এটাকে আমরা বলতে পারি ইন্টারকোস্টাল পেশি প্রসারিত অবস্থায় আছে। ইন্টারকোস্টাল পেশিটা এখানে প্রসারিত অবস্থায় আছে। সংকোচন মানে কি? এটা প্রত্যেকটা স্পেসটা কী হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া। এক কথায় এই যে সংকোচন, যদি ইন্টারকোস্টাল পেশি মনে করি এখানে ইন্টারকোস্টাল পেশিটা ছিল, হ্যাঁ, এই রেঞ্জে ইন্টারকোস্টাল পেশিটা ছিল, এখন দেখা গেল যে ইন্টারকোস্টাল পেশিটা সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে সংকুচিত হয়ে গেলে ইন্টারকোস্টাল পেশি যদি আমার সংকুচিত হয়ে যায়, তাহলে মেইনলি দেখা যাচ্ছে তখন কি হচ্ছে, ছোটোকালে দেখা গেল যে ইন্টারকোস্টাল পেশিটা এরকম এইরকম সংকুচিত হয়ে আগে ছিল এই পর্যায়ে, এখন সংকুচিত হয়ে গেছে এই পর্যায়ে। তো দেখা যাচ্ছে কি এই সংকোচনটা পোষানোর জন্য এই রিপসটা কি উপরের দিকে উঠে আসবে না, অর্থাৎ এই পর্শকাটা কি উপরের দিকে উত্তোলন হবে না, পর্শকাটা উপরের দিকে উঠে আসবে। ফলে দেখা যাবে এই যে পর্শকার লেভেল এইখানে ছিল, কিন্তু না, পর্শকার লেভেল তখন এই জায়গায় উঠে যাবে। এই যে পর্শকাটা, এই পর্শকাটা উঠে যাবে এই উপরে। ফলে কি হবে দেখো, ডায়াফ্রামের ইন্টারকোস্টাল পেশির সংকোচন হলে আমাদের মেইনলি এই যে ইন্টারকোস্টাল পেশিটা মনে করে এখানে চলে আসছে, তখন কি হচ্ছে আমাদের রিবস বা পর্শকা কি হচ্ছে আগের অবস্থা থেকে উপরের দিকে উঠে আসছে। তাহলে পর্শকার উত্তোলন হচ্ছে, তাই না? তাহলে পর্শকা যখন উত্তোলন হবে, সবগুলা পর্শকা এরকম উপরের দিকে উত্তোলন হবে, হ্যাঁ, উপরের দিকে উত্তোলন হবে। ফলে দেখা যাবে এই দেখো, এই পর্শকা যদি উপরের দিকে উত্তোলিত হয়, একটা জিনিস আমি যদি এরকম আঁকার চেষ্টা করি, যখন এটা আরেকটু উপরের দিকে উঠবে তখন এটাকে এরকম হয়ে যাবে না? দেখো এই ছিল আগের অবস্থা, এটা ছিল আগের অবস্থা যদি হয়, যখন এটাকে একটু উপরের দিকে উঠাই দিলাম তখন কি জিনিসটা একটু বড় হয়ে গেল না? এই ক্যাভিটিটার এই যে ডায়ামিটারটা কি বেড়ে গেল না? এটার ক্ষেত্রে যে ডায়ামিটারটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ডায়ামিটারটা বেশি। তাহলে দেখো, যখন ইন্টারকোস্টাল পেশির সংকোচন হচ্ছে, যখন আলটিমেটলি ইন্টারকোস্টাল পেশির সংকোচন হচ্ছে, তাহলে ইন্টারকোস্টাল পেশির যখন সংকোচন হচ্ছে, ইন্টারকোস্টাল পেশির সংকোচন, ইন্টারকোস্টাল পেশির সংকোচন হলে কি হচ্ছে, পর্শুকার উত্তোলন। পর্শুকা কি হচ্ছে, পর্শুকা ঊর্ধ্বগামী চলন। পর্শুকার ঊর্ধ্বগামী চলন। পর্শুকা যদি উপরের দিকে উঠে, পর্শুকা যদি ঊর্ধ্বগামী চলিত হয়, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, বক্ষ গহ্বরের যে বেশটা, দেখো এক্ষেত্রে আগে ছিল উলম্ব বেশ, এখন হচ্ছে অগ্রপশ্চাৎ বেশ বেড়ে যাচ্ছে। আগে ছিল উলম্ব বেশ, এখন বাড়বে হচ্ছে অগ্রপশ্চাৎ বেশ। তাহলে কি অগ্রপশ্চাৎ বক্ষ গহ্বরের অগ্র পশ্চাৎ বেশ বৃদ্ধি, অগ্রপশ্চাৎ বেশ বৃদ্ধি। তো পরবর্তীতে বক্ষ গহ্বরের যখন অগ্রপশ্চাৎ বেশ বৃদ্ধি হবে, তখন আলটিমেটলি বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি হবে। বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি। তাহলে দেখো, নিঃশ্বাস ক্রিয়াতে আলটিমেটলি দুই ক্ষেত্রেই বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে, বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি দেখো একটা জিনিস যদি আমি তোমাদেরকে বলতে চাই, যে এই ফ্লোচার্টটাই যদি মনে রাখি,
এই ফ্লোচারটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ের মধ্যে স্টিকি নোটস দিয়ে লাগে কী করতে পারো, স্টিক করে রাখতে পারো। এতে হচ্ছে তোমাদের বড় বড় লাইনগুলো পড়তে হবে না। তো তোমরা ফিজিক্সে হয়তো বা পড়েছো যে পি ইজ প্রপোর্শনাল টু 1/v, তাই না? যে চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক, তাহলে এইটা এরকম বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাইলে যেহেতু আয়তন বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ আয়তনটা এখানে বেড়ে গেছে, অর্থাৎ বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেছে, তাহলে বক্ষ গহ্বরের চাপ কী হবে? কমে যাবে। ফলে দেখা যাচ্ছে বক্ষ গহ্বরের যখনই চাপ কমে যাবে তখন বায়ুমণ্ডলে তো চাপের কোনো পরিবর্তন হয় নাই, ফলে দেখা যাবে এই যে বাতাসটা উচ্চ ঘনত্বের স্থান থেকে বা উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে, অর্থাৎ আমাদের লাংয়ের মধ্যে প্রবেশ করবে, লাংয়ের মধ্যে এসে প্রবেশ করবে। তাইলে দেখো যখনই আমি যদি আরেকটু সামারাইজ করে দিই, বিষয়টা আরেকটু ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে যখনই আমরা নিঃশ্বাস নিচ্ছি, মেইনলি হচ্ছে নিঃশ্বাস ক্রিয়া, তাহলে প্রশ্বাসটা কী হবে? ঠিক এর উল্টা। প্রশ্বাস কী হবে? ঠিক এর উল্টা ঘটবে। প্রশ্বাস ঠিক এর বিপরীত। প্রশ্বাসটা হবে ঠিক এর বিপরীত। তাহলে একটা পড়লে হচ্ছে বাকি সবটা আমরা বুঝতে পারবো। তাইলে দেখো প্রথমে যখন নিঃশ্বাস নিচ্ছি, দেখো নিঃশ্বাস নিলেই তুমি নিজে ট্রাই করে দেখো, নিঃশ্বাস নিতে হচ্ছে কি ডায়াফ্রামের সংকোচন হচ্ছে। তো ডায়াফ্রামের সংকোচন হওয়া মানে কি? ডায়াফ্রাম নিচের দিকে চলন হচ্ছে। তো ডায়াফ্রাম যখনই নিচের দিকে চলিত হচ্ছে বা নিচের দিকে নেমে যাচ্ছে, তখন কি হচ্ছে? বক্ষ গহ্বরের ব্যাস বৃদ্ধি পাচ্ছে। বক্ষ গহ্বরের ব্যাস কীভাবে বৃদ্ধি পায় এটা বলেছি। বক্ষ গহ্বরের ব্যাস বৃদ্ধি পায় আলটিমেটলি বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাওয়া। ইন্টারকোস্টাল পেশির কাজ কি? ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হচ্ছে তখন পরশুকাগুলো ঊর্ধ্বগামী উত্তোলন হচ্ছে। ঊর্ধ্বগামী যদি উত্তোলন হয় তাহলে কি? অগ্রপশ্চাৎ বেশ বৃদ্ধি পাচ্ছে। কীভাবে অগ্রপশ্চাৎ বেশ বৃদ্ধি পাচ্ছে সেটাও বললাম। আর অগ্রপশ্চাৎ বেশ বৃদ্ধি পেলে কি হচ্ছে? বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে। যদি আয়তন বৃদ্ধি পায়, এই যে তোমরা ফিজিক্সের সূত্র থেকে পড়ে আসছো যে আয়তন বৃদ্ধি পেলে আলটিমেটলি চাপ কমে যায়, ওই স্থানে চাপ কমে যাবে। তো যদি চাপটা কমে যায়, আলটিমেটলি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের মধ্যে বাতাস প্রয়োগ করবে। তাহলে কি হচ্ছে? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে বাতাস প্রয়োগ করবে, এবং এভাবেই হচ্ছে নিঃশ্বাস ক্রিয়াটা সংঘটিত হবে। এবং প্রশ্বাস ক্রিয়াটা কী হবে? প্রশ্বাস ক্রিয়াটা হচ্ছে ঠিক তার উল্টা। প্রশ্বাস ক্রিয়াটা হবে ঠিক তার বিপরীত, অর্থাৎ এই কাহিনীগুলো ঠিক উল্টা ঘটনা ঘটবে। তো এই হচ্ছে পুরা মেকানিজমটা আমাদের শোষণ ক্রিয়া, অর্থাৎ শোষণ ক্রিয়ার ক্ষেত্রে শোষণ পেশির যে ভূমিকা, সেই ভূমিকাটা আলোচনা করার উদ্দেশ্য ছিল, এবং এটা হচ্ছে আমাদের সেই আজকের টপিকটা। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।